মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তোমাদের মিতালি। কেমন আছো তোমরা সকলে? জানো তো, আজ সকাল সকাল ঘুম থেকে উঠেছি, কিন্তু ব্লগটা শুরু করেছি অনেকটা বেলা করেই। তো আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। আমরাও সকলে ভালো আছি। আর অনেক দিন পর যেহেতু একটা ব্লগ নিয়ে এলাম, তাই কিন্তু তোমরা পুরোটা দেখো, একদম স্কিপ না করে। তো যাই হোক, আজ হলো শুক্রবার, ঘড়ির কাঁটার সকাল 10টা। তো তোমাদের প্রথমেই তো বললাম যে ব্লগটা অনেকটা বেলা করেই শুরু করেছি, কিন্তু ঘুম থেকে উঠেছি কিন্তু ওই সকাল 6টা ওরকম হবে। তো সকাল 6টা থেকে 10টা পর্যন্ত কি করলাম সেটা বা তোমরা নাই বা শুনলে, নাই বা জানলে। তো 10টার পর থেকে কি করছি সেটাই ভাবলাম তোমাদের সঙ্গে এবার শেয়ার করব। আর ডেইলি ব্লগ শেয়ার করতে না করতে ভুলেই গেছি যে কিভাবে করব ব্লগ, কোনটা থেকে শুরু করব, কোথায় গিয়ে শেষ করব, কি বলবো কি বলবো না, টোটালি সব ওলটপালট হয়ে গেছে। তো যাই হোক, সেটা হয়তো আবারও ঠিক হয়ে যাবে ব্লগ করতে করতে। তো দুষ্টুকে স্কুলে দিয়ে আসলাম, দিয়ে এসে ভাবলাম যে না, এবার বিছানাটা তুলি। কারণ কি বলো তো, শীতের বেলা তো বিছানা থেকে উঠতেই যেন ইচ্ছা করে না, বিশেষ করে লেপের তলা থেকে। তো যাই হোক, বেলা যত হয়ে যাচ্ছে তত তো কাজকর্ম পিছিয়ে যাচ্ছে, কারণ বেলা 10টার সময় যদি আমি বিছানা তুলি তাহলে বুঝতেই পারছো আমার সমস্ত কাজকর্মে কিন্তু দেরি হয়ে যাবে। তাই আর দেরি না করে ঝটাপট দেখো বিছানাটাকে সুন্দর করে পরিপাটি করে গুছিয়ে নিলাম। আর বিছানা যদি গুছানো না থাকে, দেখবে ঘরের কোনো সৌন্দর্যই যেন থাকে না। তো বিছানাটা গুছিয়ে ভাবলাম যে দুষ্টুর বইয়ের একটা আর এই যে বই খাতা নিয়ে একদম ছড়িয়ে ছিটিয়ে গেছে, তো সেইগুলো একটু গুছিয়ে নিচ্ছি। আর বড় মেয়ে ওদিকে স্নান করে ঠাকুর পুজো দিচ্ছে। আর সকালে তো ঘর দুয়ার তো আমার মোছা আছেই, তো এখন আর ঘর দুয়ারগুলো মুছবো না, বিছানাটা গুছিয়ে নিয়েছি। এবার এই যে আশেপাশের জিনিসপত্রগুলো একটু গুছিয়ে নিচ্ছি, জানালাটা মুছে নিচ্ছি। আর কি বলো তো, জানালাটা যদি একদিন পরিষ্কার না করি পুরো ধুলো সাদা হয়ে যায়। আর তার সঙ্গে জানালার যে গ্রিলটা রয়েছে, গ্রিলটায় পুরো মাকড়সার জাল। আমি যদি আজকে পরিষ্কার করি, কালকেই দেখবো আবার ঠিক সেরকম হয়ে গেছে। মানে রীতিমতো আমাকে প্রতিদিন কিন্তু জানালাটা পরিষ্কার করতে হয়। আর পরিষ্কার করবোই না বা কেন, তাই না? নিজের ঘর দুয়ার পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে, এটা তো ঘরের বউদেরই কাজ। আর যেহেতু একদম মানে বিছানার পাশে জানালাটা, জানালায় বসার মতন শেড রয়েছে, আমার দুষ্টু তো ওখানে গিয়ে রীতিমতো খেলাধুলা করে বা বসে থাকে, অনেক সময় বসে টিভি দেখে ওখানে। তো সেই জন্য জানালাটা কিন্তু আমাকে আগে পরিষ্কার করে নিতেই হয়। তো ঘরের কাজ মোটামুটি সেরে সোজা ঢুকে এলাম রান্নাঘরে। আজকে তোমাদের সঙ্গে দারুণ একটা টিপস শেয়ার করব। তো কি বলো তো, সেটা তোমরা দেখবে তাহলেই তো বুঝবে, তাই একদম স্কিপ করো না। আর জানো তো, আমার রান্নাঘরটা হয়ে গেছে একটা চিড়িয়াখানা। আর কেন চিড়িয়াখানা বলছি, দাঁড়াও, নাহলে তোমরা বুঝতে পারবে না। আমার এই রান্নাঘরে মানে মাকড়সা, আরশোলা, টিকটিকি, ইঁদুর কোনো কিছুরই কিন্তু অভাব নেই। সেই কারণে রান্নাঘরটাকে চিড়িয়াখানা বলাই যেতেই পারে। এর মধ্যে একদিন কি হয়েছে, দুষ্টুর বাবা একদিন চাল নিয়ে এসেছে, চাল বাড়ন্ত ছিল, তো ব্যাগে করে চাল নিয়ে এসেছে। তা আমি আবার কি করলাম, রান্নাঘরে ব্যাগটা রেখে এলাম, কারণ ঘরে রাখলে পরে দুষ্টু আবার চাল নিয়ে খেলতে লাগে, তো আমার সেটা ভালো লাগে না। তো রান্নাঘরে চালের ব্যাগটা রেখে দুষ্টুর বাবার জন্য চা করে নিয়ে ঘরে গেছি। তো রান্নাঘরের দরজা বন্ধ করে দিয়েছি, কারণ এখন ঠান্ডা পড়ে গেছে, তো খুব একটা দরজা জানালা খোলা রাখি না বিকেলের পর থেকে। তো কি হয়েছে, দুষ্টুর বাবা কি কারণে রান্নাঘরে এসেছে, এসে দেখে চালের ব্যাগের মধ্যে একটা গেছো ইঁদুর মুখ ঢুকিয়ে চাল খাচ্ছে। আর আমাকে ঘরে গিয়ে বলছে, চালগুলোকে ওইভাবেই রেখে এলা, চালগুলো কি জায়গায় রাখতে পারলা না? আমি বললাম কেন, কি হয়েছে? বলে গিয়ে দেখো গা, ইঁদুর সব চাল খেয়ে নিচ্ছে। তাহলে বোঝো কেন আমি রান্নাঘরকে এখন চিড়িয়াখানা বললাম।
তো রাতের অনেক এঁঠো বাসন ছিল যেগুলো এখন মাজতে নিয়েছি। আর তারপর তোমাদের সঙ্গে যেই টিপসটা আজকে শেয়ার করব তোমাদেরকে প্রথমেই বললাম। আর আমরা এখন কি বলো তো, কাঁসা বা পিতলের বাসন খুব একটা ব্যবহার করিই না, প্রায় উঠেই গেছে। কিন্তু কিছু কিছু ফ্যামিলিতে এখনও কিন্তু কাঁসার বাসন, কাঁসার গ্লাসে কিন্তু রীতিমতো তারা কিন্তু রেগুলার খাচ্ছে। তো কি বলো তো, রিসেন্ট আমার মাসি এসেছিলো, কতদিন থেকেছে তোমাদেরকে বলেছি যে মাসির অপারেশন হওয়ার পর মাসিকে আমি এখানে এনে রেখেছিলাম। তো মাসির আগাগোড়াই কাঁসার থালাতে ভাত খায়। তো সে কারণেই ঘরে যে কটা কাঁসার থালা ছিল সব কটাই বার করেছিলাম, যে মোটামুটি 2-3 জন কাঁসার থালায় ভাত খেতে পারবে। তো ঘরের যে কটা থালা ছিল সব কটা বার করিনি, 3টে থালা বার করেছিলাম। তো কাঁসা থালাগুলো আমার মাসি কিভাবে মাজতো বলে, তোদের ওই স্কচব্রাইট সাবান দিয়ে বাসন মাজলে কাঁসার থালা পরিষ্কার হবে না, তুই আমার কাছে দে, আমি মেজে দিচ্ছি। তো কী করলো দেখলাম, গাছ থেকে কয়েকটা আম পাতা তুলে নিয়ে আসলো আর একটুখানি মাটি নিয়ে আসলো। বলে দেখ এবার কাঁসার থালা কেমন ঝকঝকে করবে, মনে হবে যেন একটা সোনার থালা। আমি তো প্রথমে অবাকই হয়ে গেছিলাম, পরে যে দেখলাম না থালাগুলো কি সুন্দর ঝকঝকে করছে, আর দেখলেও না ওই থালাতে খেতে মন চাইছে। তো সেই দেখা দেখি আমিও ভাবলাম যে কেনই বা তোমাদের সঙ্গে এই টিপসটা শেয়ার করব না। আমরা যারা গ্রামে বাস করি তাদের কাছে তো আম পাতা পাওয়া তো কোনো ব্যাপারই নয়। অনেকেই আছো যারা এসব বাসন আর কি, কাঁসা পিতলের বাসন তেঁতুল দিয়ে মাজো, কিংবা পিতম্বরী যে পাউডার আছে সেই পাউডার দিয়ে মাজো। তো একবার এই আম পাতা দিয়ে মেজে দেখবা, বা তেঁতুল পাতা যদি কোথাও থাকে বা বাড়ির আশেপাশে যদি তেঁতুল গাছ থাকে, তেঁতুল পাতা দিয়ে মাজলেও কিন্তু কাঁসা পিতলের বাসন খুব সুন্দর ঝকঝকে পরিষ্কার হয়ে যায়। তো আমার এই টিপসটা যদি তোমাদের একটুও কাজে লাগে তাহলে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও। তো একটুখানি মাটি আর কয়েকটা আম পাতা দিয়ে দেখো থালাগুলো মেজে নিলাম, আর তোমরা দেখেই বুঝতে পারবে যে থালাগুলো কত সুন্দর পরিষ্কার এবং ঝকঝকে হয়েছে। তো দেখো থালাটা মাজার পর ধুয়ে নিচ্ছি। আর যেহেতু পেছনটা কি বলো তো অতটা ভালো করে পরিষ্কার হয় না, কারণ কাঁসার মানে কোয়ালিটিটাই এরকম, পেছনটা কেমন কালো কালো থাকে, ওটা আর যতদূর মানে পেরেছি তুলেছি। আর এই দেখো পুরো সামনেটা দেখো থালাটা পুরো ঝকঝকে করছে। তো দেখলে কার না খেতে মন চাইবে বলো। তো রেগুলার যদি কাঁসা বা পিতলের বাসন যদি এইভাবে মাজি তাহলে দেখবে প্রত্যেকেরই কিন্তু এই থালায় খেতে ইচ্ছা করবে, তাই না? তো আজকের এই টিপসটা তোমাদের কেমন লাগলো আবারও বলছি, কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। আর সুন্দর একটা রোদ ঝলমলে মানে দিন। তো আগামীকাল শুনছি আকাশটা মেঘলাও হতে পারে, জানি না কি হবে, সেটা হয়তো আগামীকাল এলেই বুঝতে পারবো। তো আজকের দিনটা কিন্তু বেশ সুন্দর। তো যাই হোক, সকালে যেহেতু ঘরদোয়ার আমার মোছা হয়ে গেছে, এখন আর ঘরদোয়ার মুছবো না। রান্নাঘরটা যেহেতু বাসন টাসন মাজলাম, তাই রান্নাঘরটা দিয়ে আর এই বারান্দাটা দিয়ে মুছে নেব। তো এরপর চলে যাব হচ্ছে স্নানে, কারণ কি বলো তো সকাল সকাল যদি স্নানটা করে নিই, শীতের বেলা তো বেশ ভালো লাগে। না হলে কি বলো তো রান্নাবান্না সেরে যদি স্নান করতে যাই 1টা-1:30 বেজে যায়, তখন না শরীরটা মানে কেমন যেন একটা অন্যরকম একটা ফিলিংস লাগে। আর যেহেতু গরম জলে খুব একটা মানে স্নান করি না আমি, যতদিন না মানে ভালো শীত না পড়ছে। ঘরটা মুছে তো হঠাৎ করে মনে পড়লো এই যে গাছগুলোর কথা। এর মধ্যে একদিন রানাঘাট গেছিলাম, সেই ব্লগ করা হয়নি। তো মামা বাড়িতে হচ্ছে অনুষ্ঠান ছিল, আমার মামা মামি ওরা বৃন্দাবন গেছিলো। তো বৃন্দাবন থেকে আসার পর হচ্ছে বৈষ্ণব সেবা দিতে হয়, ঠিক আছে? তো জানি না কার কার মধ্যে কি আছে, তো আমাদের দিতে হয়, বৈষ্ণব সেবা হোক কিংবা বাল্যক সেবা হোক দিতে হয়। তো সেইখানে গেছিলাম। তো আমার ছোটো মাসিও এসেছিলো। ছোটো মাসি আবার এই যে দুটো, ওটা কী ফুল বলে, টগর ফুল আর কি, যেই ফুলটা আর কি বড় সাদা। টগর ফুল তো অবভিয়াসলি সাদা, কিন্তু পাপড়িগুলো অনেক বড় বড়। তো আমাকে এনে দিয়েছে, ওদের বাড়িতেই আর কি লাগিয়েছিল। তো গতকাল বিকেলবেলায় লাগাবো ভেবেছিলাম, তো মনেই নেই লাগানোর কথা। তো হঠাৎ করে আর কি গাছগুলোর দিকে চোখ পড়লাম, স্নানে যাওয়ার আগে আগে গাছগুলো লাগিয়ে নিই। আর আছে ছোট্ট দুটো ওই যে দোপাটি ফুলের চারা। হ্যাঁ কি হ্যাঁ কি হয়েছে? তো যাই হোক, এখানে দেখো দুষ্টুর একটা সোয়েটার আর দুষ্টুর বাবার একটা সকালে
আর স্নান করে রেখে গেছে সেই প্যান্টটা এখন রোদে মেলবো, আর এই গাছ দুটো লাগাবো, লাগিয়ে তারপরে হচ্ছে স্নান করবো। তো চলো আগে গাছ দুটো লাগিয়ে দেখো। দোপাটি চারা দুটো এইখানটায় লাগিয়েছে, আমার মাসিও দেখবে নিশ্চয়ই। এই যে এখানটায় লাগিয়েছি। আর এই দেখো আমার হাতের লাগানো না, এগুলো মাসি বড় মাসি লাগিয়ে দিয়ে গিয়েছিল ধনেপাতা গাছ। এগুলোর আবার এই দেখো ফল হচ্ছে, মানে বীজ হচ্ছে। এই বীজ থেকে না আরও মানে মাটিতে পড়বে, পড়ে তারপরে আরও ধনেপাতা গাছ চারা হবে। এটা তো হয়েছে। আর এই যে টগর ফুলের গাছ দুটো এইখানটায় লাগালাম। একটা আবার ছোট, থাক যাই হোক, ফুল হলে তো কাজেই লাগবে না, ঠাকুরের চরণেই যাবে ফুল। আর এটা হচ্ছে বড় টগর, পাপড়িগুলো বড় বড়। ও মা আমার কাছে দাও। আমার আলো লাগবে। আমার আলো লাগবে। আরো কি লাগবে? জল লাগবে কটা দাও। তো স্নান করে চলে এলাম। আর শীতকালের স্নান মানে বোঝোই, খুব একটা জল ঢালতে পারি না, কারণ ট্যাঙ্কির জল প্রচণ্ড ঠান্ডা। আর কলটা রিসেন্ট খারাপ হয়ে গেছিলো। তো কি হয়েছে, কলের ডান্ডিটা এতটা পরিমাণে শক্ত হয়ে গেছে যে জল মোটেও পাম্প করতে পারি না, মানে কেমন যেন হয়ে গেছে। আর কল পাম্প করতে, তাই ঠিক আছে যাও বসো গিয়ে। আর কল পাম্প না করতে করতে এমন হয়েছে যে কল পাম্প করে কোনো কিছু করতে ইচ্ছা করে না। তো যাই হোক, মাথায় আজকে একটু শ্যাম্পু করেছি। তো চুলটা এখনও আঁচড়াবো না, কারণ চুলটা পুরো ভেজা। আগে ভাবলাম যে ক্রিমটা মেখে নিই। আর তোমরা হয়তো অনেকেই জানো আমি খুব একটা কিছু মাখি টাকি না। তো জয়ের এই বডি লোশনটাই আর কি মাখি, মানে এটা এবারই আনলাম, না হলে ভেজলিনের যে বড় যে কৌটোগুলো থাকে ওগুলো এনে নিই। ওগুলো প্রায় ধরো 1 বছর থেকে 2 বছর মোটামুটি চলে যায়। কিন্তু শীতকালটা কি বলতে কিছু না মাখলে হয়ই না, গরমকালটা না মাখলেও আমার চলে যায়। আর এইখানটায় দেখো কালো রঙের, এটা কি ভাবছো তোমরা? ভাবছো হয়তো অনেকে এটা তিল, কিন্তু তিল না, এটা সেদিন কি যেন ভাজতে গেছিলাম, আলু মনে হয় দিয়েছিলাম তেলের মধ্যে, ফট করে এখানটায় তেলটা ছিটে আসলো। দেখো পুরো এখানটায় কালো দাগ হয়ে গেছে। আর এখন ঘড়িতে কটা বাজে জানো? এখন ঘড়িতে বাজে হচ্ছে 12টা বাজেনি, এখন 11:53 বাজে। সকাল থেকে এখনও কিছু খাওয়া হয়নি। বড় মেয়ে খেয়ে গেল স্কুলে। কালকে রাতের ভাত ছিল, ওকে বললাম যে ডিম রয়েছে ঘরে, একটু অমলেট করে নে, খেয়ে ও চলে গেল স্কুলে। আর দুষ্টু তো স্কুলে মিড ডে মিলের খাবার খেয়েছে, আমার জন্য ভাত রয়েছে। তো এখন আর কি খাবো বলো? একবার দুপুরবেলায় রান্না করে ভাবছি তখনই খাবো। এর মধ্যে আবার দুষ্টুর বাবা ফোন করলো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতেই জিজ্ঞেস করছে দুষ্টু কী করছে। আমি বললাম দুষ্টু পটি করছে। একজন স্ত্রীর কাছে শাখা, পলা, সিঁদুর এই তিনটেই তো অলংকার, তাই না? স্নান করে মাথা আঁচড়াই বা না আঁচড়াই কিন্তু সিঁদুরটা আগে পড়তেই হয়। তো যাই হোক, চলো দুষ্টুকে এবার স্নানটা, ও পটি করছে, কেমন লাগে বলো? স্নান করে আমি উঠলাম, ওর এখন পটি পেয়েছে। এখন ওকে একবারে স্নানটা করিয়ে দেবো, করিয়ে দিয়ে তারপরে আজকে করবো হচ্ছে বাঁধাকপি, কারণ দুষ্টুর বাবার আজকে বিকেলে নেমন্তন্ন আছে বউ ভাতের। তো সেই কারণে সেরকম কিছু রান্নাবান্নার ঝামেলা নেই, শুধু বাঁধাকপি দিয়েই আমাদের হয়ে যাবে মা মেয়েদের। তাহলে আর কি লাগবে তোর? রিংস একটা খেলি তো, আবার কি? একটা লাড্ডু খেলে ওর পেট ভরে না, ওর এখন রিংস লাগবে। মা আমাকে এখন টাকা দাও, বোঝো কাণ্ড। তো দেখো এই বাঁধাকপিটা এনেছি প্রায় সপ্তাহখানেক হয়ে গেছে, পুরো হলুদ হয়ে গেছে দেখো। আমি বসে নিচ্ছি গামলার মধ্যে। তো বাঁধাকপিটা এখন কাটবো, কেটে বাঁধাকপিটা রান্না করবো। তুই গামলার মধ্যে বসলে হবে? দাও গামলাটা। দেখো ওর অবস্থাটা একটু দেখো, কোথায় বসেছে। এই দেখো, এই যে গামলার মধ্যে বসে পড়েছে। এতটা জ্বালায়ও আমাকে। বাঁধাকপিটা যেদিন কিনেছিলাম সেদিন কত সুন্দর ছিল, আর পছন্দ করে এনেছিলাম।
তো যাই হোক, সময়ের জিনিস যদি সময় মতন না খাওয়া হয় না, তাহলে এরকমই আর কি হয়, কিছু আর করার নেই। তো দেখো ভাত বসিয়ে দিয়েছি, এই যে ফুটছে, আর এদিকে বাঁধাকপিটা করছি। তুই কানে বেশি শুনছিস, তাই শব্দ পাচ্ছিস। আলু ভাজতে গেলে আলু ভাজা যদি হলুদ না দেওয়া হয় কেমন লাগে না দেখতে। হলুদ দিতে, আরে দিচ্ছি দাঁড়া। আর এই যে এদিকে বাঁধাকপিটা একটুখানি সেদ্ধ করে নিয়েছি, তাও হলুদ হলুদ ভাবটা রয়েছে। আর এদিকে এই যে উচ্ছে ভাজা, আলু উচ্ছে ভাজাটা হয়ে গেছে। দুষ্টুর বাবার যেহেতু রাতে নেমন্তন্ন আছে, আমাদের মা মেয়েদের জন্য বলো কিছু করতে ইচ্ছা করে। আমার একারে হলে তো কিছু করতামই না, হয়তো একটা আলু সেদ্ধ ভাতই করে নিতাম, কিন্তু মেয়েদের জন্য তো একটু করতেই হবে, না হলে মেয়েরাই বা কী দিয়ে খাবে, তাই না? আর দুষ্টুর তো সারাদিন ধরে মন খারাপ, কারণ দুষ্টুর বাবাকে একা নেমন্তন্ন করেছে, ওকে করেনি। ও তো যাওয়ার জন্য পাগল হয়ে গেছে। আর যেহেতু বাড়ির পাশেই কমিউনিটি হলটা, যেখানে আর কি বৌভাতের অনুষ্ঠান করা হবে, তো যাই হোক রান্নাবান্না সেরে নিয়েছি, বাঁধাকপিটাও হয়ে গেছে, বাঁধাকপিটাও নামিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আমার আজকের ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। আর যদি নতুন নতুন ব্লগ পেতে চাও আমার কাছে, তো অবশ্যই কমেন্টে জানিও, শেয়ার করব। তো চলো আজকের মতন তাহলে ব্লগটার বেশি বড় করছি না। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থাকো। দেখা হচ্ছে পরের কোনো নতুন ব্লগে।